নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো সেরা রূপকথার গল্প থেকে প্রবোধ কুমার সান্যালের আমার কথাটি ফুরালো গল্পটি। এক চাষার এক ছেলে ছিল। ছেলেটি ছাড়া চাষার সংসারে আর কেউ ছিল না। ছেলের নাম নবকুমার। রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে নবকুমারের সমান সে দেশে আর কেউ ছিল না। কিন্তু বড় গরিব। চাষাবাদ করে মহাজনের দেনা দিয়ে আর কিছুই থাকে না যে ভবিষ্যতের ভালো সংস্থান হতে পারে। পিতাপুত্রে সেজন্য ভারী মনকষ্টে থাকে। একদিন নবকুমার ধানের ক্ষেতে কি কাজে যেন গিয়েছিল। দেখলে দুজন সখীকে নিয়ে সে দেশের রাজকন্যা নদীতে স্নান করতে চলেছে। নবকুমারকে রাজকন্যা বলল, আচ্ছা চাষার পো, হাওয়া নেই, তবু ধানের শীষ দুলছে কেন বলতে পারো? নবকুমার খানিকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আনন্দে। রাজকন্যাকে দেখে আনন্দে ওরা দুলছে। ওরা তো আর কথা বলতে জানে না। রাজকন্যা হাসতে হাসতে সখীদের নিয়ে চলে গেল। এরপরে প্রায়ই রাজকন্যার সঙ্গে নবকুমারের দেখা হয়। একদিন রাজকন্যা সখীদের বলল, নবকুমার ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। সখীরা গালে হাত দিয়ে বসল। খবর গেল রাজার কাছে। রাজা বললেন, এত বড় স্পর্ধা! চাষার ছেলে হয়ে আমার মেয়েকে বিয়ে করবার সাধ? কখনোই না। দেবনগরের যুবরাজের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব। আজ থেকে আমার মেয়ের নদীতে স্নান করতে যাওয়া বন্ধ। রাজকন্যা ঘরের মধ্যে বন্দী হয়ে রইল। চাষার ঘরে এদিকে খবর এলো। রাজা বলে পাঠালেন, পাতার ঘরে যাদের বাস, যারা দিনমজুর, অন্ন বস্ত্রের সংস্থান যাদের নেই, তারা কি আমার কন্যাকে তাদের ঘরে নিয়ে যেতে চায়? বেশি বাড়াবাড়ি করলে নবকুমারকে শুলে দেওয়া হবে। বুড়ো চাষা ভয়ে কাঁপতে লাগলো। এমনি করে দিন যায়। দেবনগরে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহের কথাবার্তা চলতে থাকে। হঠাৎ একদিন শোনা গেল রাজবাড়িতে ডাকাতি হয়ে গেছে। হাতিশালার হাতি, ঘোড়াশালার ঘোড়া, গরু আর একটিও নেই। চারিদিকে হইচই পড়ে গেল। এত প্রহরী, এত কোতোয়াল থাকতে চোখে ধুলো দিয়ে এত বড় চুরি কে করল? তার কি মরণের ভয় নেই? রাজা হুকুম দিলেন, ডাকাত যে ধরে দেবে সে 1,00,000 স্বর্ণমুদ্রা পুরস্কার পাবে। অস্ত্রশস্ত্র নিয়ে চারিদিকে লোকজন ছুটল। সবাই সন্দেহ করল এই নবকুমারের কাজ। সে ছাড়া আর কেউ নয়। নবকুমারকে ধরতে গিয়ে দেখে সে ঘরে নেই, পালিয়েছে। পাহাড় পর্বত, নদ নদী, বন জঙ্গল পার হয়ে হাজার হাজার লোক নানা দলে বিভক্ত হয়ে সেই রাজ্যময় ঘুরে ঘুরে নবকুমারকে খুঁজে বেড়াতে লাগলো। নগর কোতোয়াল যদি ডাকাতকে ধরে দিতে না পারে তাহলে তার গর্দান যাবে। খুঁজতে খুঁজতে তারা দেবনগরে এসে পড়ল। এসেই শুনলে সে রাজ্যের রাজকোষ থেকে প্রায় 25,000 স্বর্ণমুদ্রা চুরি গেছে। তারাও ডাকাতকে খোঁজবার জন্যে বহু লোকজন পাঠিয়েছে। নগর কোতোয়ালের দল ছুটে ছুটে আসছিল। পথে এক দর্জির সঙ্গে দেখা। সবাই জিজ্ঞাসা করল, এ পথে কোনো ডাকাতকে দেখেছ? শিগগির বলো। দর্জি হাত পা নেড়ে কেঁদে বলল, হ্যাঁ দেখেছি বাবু মশাই। আমার যথাসর্বস্ব সে কেড়ে কুড়ে নিয়ে গেছে। ওই যে ওই পথে একটু আগে চলে গেল। দর্জিকে 10টি মোহর পুরস্কার দিয়ে সবাই সেই দিকে ছুটল। তারপর দিন শহরের পথে আর একদল প্রহরী দেখা গেল। যে পথে তারা আসছিল সেই পথের মোড়ে এক সাধু আস্তানা পেতে ধুনি জ্বালিয়ে বসেছিল। এসে বলল, সাধুজি, ডাকু কোন দিকে গেছে জানো? সাধু বলল, নবকুমার তার নাম? হ্যাঁ হ্যাঁ, কোন দিকে গেছে বলতে পারো? হ্যাঁ পারি। সে ছেলেটা দর্জি সেজে বেড়াচ্ছিল, ওই পথে গেছে, শিগগির যাও। দলে দলে অমনি তারা সেই দিকে ছুটে গেল। দর্জির ছদ্মবেশী নবকুমারকে ধরবার জন্যে 2 দিন 2 রাত তারা চেষ্টা করল। অনেক দর্জি ধরা পড়ল, কিন্তু নবকুমার তাদের মধ্যে একজনও নয়। আবার সবাই ছুটল। পথে খবর পাওয়া গেল
অমুক পথের মোড়ে যে সন্ন্যাসী আস্থানা পেতে বসেছে সেই হচ্ছে নবকুমার। চারিদিকে ধর ধর রব পড়ে গেল, কিন্তু সেই পথের মোড়ে সেই সন্ন্যাসীকে আর পাওয়া গেল না। তার বদলে অনেক সন্ন্যাসীকে লাঞ্ছনা সহ্য করতে হলো। দেবনগর রাজ্যে ভীষণ অশান্তি আরম্ভ হলো। খুঁজতে খুঁজতে সবাই নদীর ধারে এলো। এক মাঝি তার খেয়া নৌকা তীরে বেঁধে বসে বসে তামাক খাচ্ছিল। সবাই বলল, মাঝি, এক সন্ন্যাসীকে এদিকে দেখেছ? তামাকের হুঁকো রেখে মাঝি বলল, জানি, সন্ন্যাসীকে চোর বলে মনে হলো। কেন বলো তো? অনেক টাকা তার কাছে, অনেক, এইমাত্র ওপারে গেছে। সবাই বলে উঠল, মাঝি, তুমি যা চাও তাই দেব, শিগগির আমাদের পার করে দাও। 10 জন লোককে মাঝি পার করে দিয়ে এলো। পুরস্কার স্বরূপ পেল 10টি মোহর। আহা, গরিব লোক! কিন্তু মাঝি লোকটা যে ছদ্মবেশী নবকুমার হতে পারে এ কথা তখন কারো মাথায় এলো না। এদিকে রাজকন্যার দিন এমনি করে কাটে। দেবনগরের রাজকুমার মাঝে মাঝে ও রাজার রাজ্যে বেড়াতে যান। বিয়ে করবার জন্যে রাজকন্যাকে ও রাজাকে তিনি অনুরোধ জানিয়েছেন। রাজা বলেছেন, তোমাকে ছাড়া আর কারো সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। রাজকুমার বললেন, তাহলে আর দেরি কেন? রাজকন্যার কাছে খবর গেল। সখীদের দিয়ে রাজকন্যা সংবাদ পাঠালে, আর অল্প কয়েকদিন সে কুমারী থাকতে চায়। অল্প কয়েকদিন পরে রাজপুত্র অধীর হয়ে রাজকন্যাকে আবার খবর পাঠালেন। তখন সখীদের সঙ্গে নিয়ে দরবারে বেরিয়ে এসে রাজকন্যা রাজাকে বলল, মহারাজ। রাজা বললেন, দরবারে কেন মা? মণিমালা? মণিমালা বলল, আমার প্রার্থনা এই দেবনগরের যুবরাজ যদি ডাকাতকে গ্রেপ্তার করে আমার কাছে আনতে পারেন তবেই তাকে আমি বিবাহ করব। রাজা বললেন, তথাস্তু। দেবনগরের যুবরাজ বললেন, এ অতি সামান্য কথা, অতি শীঘ্রই আমি ডাকাতকে ধরে আনছি। লোকলস্কর নিয়ে যুবরাজ মহা সমারোহে বেরিয়ে পড়লেন। ডাকাতকে ধরার জন্য চারিদিক একাকার হয়ে গেল। সবার মুখে এক কথা, ডাকাতকে না গ্রেপ্তার করে তারা আর কেউ জলগ্রহণ করবে না। বড় বড় পুরস্কার ঘোষণা হয়ে গেল। কোতোয়ালের দল, যুবরাজের দল, রাজার দল, মন্ত্রীর দল দেশ বিদেশে পথে বিপথে ছোটাছুটি করতে লাগলো। নদীর তীরে তীরে তাঁবু পড়ল, মাঠে মাঠে ঘাঁটি বাঁধা হলো। দিকে দিকে প্রহরী পাহারা বসে গেল। ডাকাতকে ধরা চাই চাই। রাতের বেলা মশাল জ্বালিয়ে সবাই অনুসন্ধান করে, পাহাড়ের ধারে, বনের কিনারায়, সমুদ্রের তীরে, কিন্তু কোথাও নবকুমারের দেখা পাওয়া যায় না। যুবরাজ লোকলস্কর নিয়ে দেশ দেশান্তরে ঘুরে বেড়াতে লাগলেন। যেখানেই যান শুনতে পান সে দেশে ভয়ানক চুরি হয়ে গেছে, তারাও ডাকাতকে খুঁজে বেড়াচ্ছে। প্রহরীর সংখ্যা শুধু বাড়ে, কিন্তু কোথায় ডাকাত? সেদিন ক্লান্ত হয়ে যুবরাজ তাঁবুতে ফিরে এলেন। এসে দেখেন সবাই ঘুমিয়ে পড়েছে। সবাইকে জাগাতে যান, কিন্তু কেউ জাগে না, সবাই অজ্ঞান হয়ে আছে। জ্ঞান হতে সকলে উঠল। উঠে দেখে তাঁবুর ভেতর থেকে সমস্ত অস্ত্রশস্ত্র চুরি গেছে। লাঠি সোঁটা, ছোড়াছুরি, তরোয়াল, বর্ষা, তীর, ধনুক আর নেই। যুবরাজ মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এরকম ভোজবাজি হতে থাকলে রাজকন্যাকে তিনি কেমন করে বিবাহ করবেন? প্রহরীদের জিজ্ঞাসা করলেন, কেমন করে তোমরা অজ্ঞান হয়ে গেলে? কোনো উত্তর দিতে পারে না তারা। যুবরাজ বললেন, বুঝেছি, কনকলতার শেকড় কেউ তোমাদের কাছে এনে ধরেছিল, তোমরা ঘুমিয়েছিলে বুঝি? সবাই বলল, যুবরাজের কথাই সত্যি। রাজকুমার আবার উৎসাহের সঙ্গে অস্ত্রশস্ত্র সঞ্চয় করতে মনোনিবেশ করলেন। ক্রোধে অন্ধ হয়ে তিনি সবাইকে জানিয়ে দিলেন, ডাকাতকে ধরে তার ছিন্নমুণ্ড নিয়ে রাজকন্যার কাছে যাবেন। দলবল সঙ্গে নিয়ে তিনি আবার ডাকাতের সন্ধানে বেরোলেন। কিছু দূর গিয়ে শুনতে পেলেন রাজপুত্রের ছদ্মবেশী নবকুমার সবার চোখে ধুলো দিয়ে ডাকাত অনুসন্ধান করবার ছল করে সবাইকে ফাঁকি দিয়ে পালিয়েছে। যুবরাজ বললেন, কোন দিকে? তারা বললেন, ওই যে জঙ্গলটা দেখছেন, ওইটা পার হয়ে গেলে একটা সরাইখানা পাওয়া যাবে। তার বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে নদীর ধারে।
সেদিকে না গিয়ে ডানহাতি রাস্তায় সোজা চলে গেলে পাহাড়ি পথ। সেই পথে ঘোড়ায় চড়ে নবকুমারকে একটু আগে যেতে দেখা গেছে। যুবরাজ তার লোক লস্করকে বললেন, তোমরা এই জঙ্গলের ধারে আমার জন্য অপেক্ষা করো, আমি হরিণ শিকারের নাম করে গিয়ে নবকুমারকে হত্যা করে আসব। সবাই অপেক্ষা করতে লাগলো। রাজপুত্র একাই চলে গেলেন। ঘোড়ার পায়ের ধুলো উড়ে সব অন্ধকার হয়ে গেল। ঘোড়ায় চড়ে রাজকুমার চলেছেন। গভীর জঙ্গল, বেলা পড়ে এলো, সূর্য অস্ত গেল। রাজপুত্র চলেছেন। ক্রমে রাত হয়ে এলো। অন্ধকারে বনের পথ আর চেনা যায় না। তবু রাজপুত্রের চলনের আর বিরাম নেই। বহুদূর পর্যন্ত গিয়ে সামান্য আলোকে দেখা গেল একজন ব্যাধ একটি নেকড়ে বাঘ ও দুটো ঘুঘু পাখি শিকার করে এই পথে আসছে। রাজপুত্রকে দেখে সে হেঁট হয়ে প্রণাম করে ঘুঘু পাখি দুটো উপহার দিতে চাইল। রাজপুত্র বললেন, থাক, ও আমি চাইনি। তুমি এই পথে কোনো লোককে ঘোড়ায় চড়ে যেতে দেখেছ? সে লোকটা বোকার মতো খানিকক্ষণ চেয়ে রইল। কথাটা ভালো করে সে বুঝতে পারেনি ভেবে রাজপুত্র আরও একবার তাকে কথাটা বললেন। তখন সে বলল, বিকেলবেলায় একজন কে ঘোড়ায় চড়ে এদিক দিয়ে যাচ্ছিল বটে, আবার সে এখনই আসবে। অপেক্ষা করলে রাজপুত্র তাকে দেখতে পাবেন। ঘোড়া থেকে নেমে যুবরাজ তাড়াতাড়ি বললেন, ভাই, তুমি আমার পোশাক পরো, আর তোমার ওই ছেঁড়া কাপড় চোপড়গুলো আমায় পরতে দাও। আমি তোমার ছদ্মবেশে এখানে অপেক্ষা করে থাকি, আর তুমি আমার ঘোড়া আর পোশাক নিয়ে আমার তাঁবুতে চলে যাও। তোমার পায়ে পড়ি ভাই, আমার কথাটা রাখো, অনেক টাকা পুরস্কার পাবে। ব্যাধ রাজি হলো। নিজের ছেঁড়া কাপড়গুলো দিয়ে সেই যুবরাজের পোশাক পরল। যুবরাজ বললেন, ঘোড়ায় চড়তে জানো তো? একটু একটু জানি। বেশ। ঘোড়ার উপর উঠে ব্যাধটা পথে অদৃশ্য হয়ে গেল। যুবরাজ সেই ব্যাধের শতচ্ছিন্ন জীর্ণ পরিচ্ছদটি পরে গাছের পাশে লুকিয়ে রইলেন। ঘোড়ায় চড়ে ব্যাধটা বরাবর রাজকন্যার দেশে এলো। রাজবাড়িতে প্রবেশ করার সময় দেবনগরের যুবরাজ ভেবে কেউ তাকে বাধা দিল না। রাজকন্যা গোপনে জানতে পারল নবকুমার এসেছে। সে বেরিয়ে এলো। ঘোড়াশালা থেকে আরেকটি ঘোড়া নিয়ে রাজকন্যা তার উপর চলল। পাশাপাশি দুটি ঘোড়ায় চড়ে রাজকন্যা আর নবকুমার নিরুদ্দেশ হয়ে গেল। তারপর গোপনে নবকুমার দূর দেশে রাজ্য স্থাপন করেছিল। অনেকবার তাকে ডাকাতি করতে হয়েছিল। পরে যুদ্ধে নবকুমার জয়লাভ করে রাজ্যের নাম দিল চোরাবাগ। তারপর আর কি, আমার কথাটি ফুরালো। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।